যে সেই সংবিধানে ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা পাশ করবে না, কিন্তু সংবিধানে প্রথমে এসেই তারা ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করে দিল। এই সংবিধান একসময় বাকশালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এখানে গণতন্ত্রকে হত্যা করে ফেলা হলো। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে এক ব্যক্তির সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত করা হলো। এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন একটা সংবিধান করতে হবে যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং যে সংবিধানটি বর্তমান যুগোপযোগী হবে। শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনালের করা হচ্ছে, তো ট্রাইব্যুনালের আইনটাকে কিন্তু সংশোধন করা হয়েছে। দেশি বিদেশি যারা এক্সপার্ট তাদের ওপিনিয়ন নিয়ে এটাকে সংশোধন করা হয়েছে। আমি বলবো না যে এটা এখনও আপ টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অনেক কোশ্চেন আছে। আমি যেটা মনে করি এ ধরনের বিচার দেশের মাটিতে না হয়ে বরং ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে হওয়া উচিত। শেখ হাসিনা যেটা করেছে সেটা যদি আমরা ফলো করি, শেখ হাসিনার সাথে তো আমাদের পার্থক্য থাকলো না। আমি মনে করি এটা বাংলাদেশের আপামর জনতা ভার্সেস শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। শেখ হাসিনা যেই ন্যাক্কারজনক মানবতা বিরোধী অপরাধটা করেছে, একেবারে শত শত হাজার হাজার ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা, বাসার ভিতরে নিষ্পাপ শিশুও রক্ষা পায় নাই, তো এইটা জঘন্যতম একটা হত্যাকাণ্ড, এটা মানবতা বিরোধী অপরাধ। আমাদের যে পরিমাণ এভিডেন্স আছে সেইটা দিয়ে আমাদের চিফ প্রসিকিউটর বলছে শেখ হাসিনাকে 14 বার ফাঁসি দেওয়া যায়। ইন্টারন্যাশনাল কোর্টে গেলে হয়তো ইন্টারন্যাশনাল লতে মৃত্যুদণ্ডটা নেই, কিন্তু আপনার মৃত্যুদণ্ডের চাইতে বড় বিষয় যেটা, সে যে দোষী এটা ইন্টারন্যাশনাল এটা এস্টাবলিশ করা। সে যেটা করেছে সেটা অন্যায় করেছে, সে বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে এটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমাদের মধ্যে মতভেদ থাকবেই, দলীয় দৃষ্টিভঙ্গি থাকবেই, কিন্তু সবার আগে দেশ। এবং আমাদের এই দেশটা কিন্তু আমরা যতই মনে করি যে বিপ্লবের পরে একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি, দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু শেষ হয়ে যায়নি। এইটা আমাদের পার্শ্ববর্তী দেশে আপনারা দেখছেন যেভাবে অপপ্রচার চালাচ্ছে দেশের বিরুদ্ধে এইটা, এবং ইদানিং তো গুণ খুম শুরু হয়েছে আবার, তো অপশক্তি কিন্তু থেমে নেই। সুতরাং আমাদের দেশের জন্য, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তরুণ সমাজকে সঠিক দিক নির্দেশনাটা দিতে হবে। তাহলে আমি মনে করি যে আমাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী, শুধু বাংলাদেশ জামাত ইসলামী না, এটা হিস্টোরিক্যালি ইসলামিক মুভমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। আপনারা জানেন যে প্রভু রাসূল ইসলামকে পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে, গণক বলা হয়েছে। সেরকম একটা সোনার মানুষ যাকে আল্লাহ তাআলা বলছেন যে তিনি সুমহান আদর্শের উপর সুপ্রতিষ্ঠিত, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওনার মতো মানুষ হয় না, তাকেও অপপ্রচারের শিকার হতে হয়েছে। একইভাবে যুগে যুগে যারা কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদেরকে এভাবে অপপ্রচারের শিকার হতে হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী আলহামদুলিল্লাহ এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এবং ইসলামের মাধ্যমে এদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে, এবং এইটা কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তারা পছন্দ করে না, যার কারণে এই জামাতের সূচনা লগ্ন থেকেই, জন্ম লগ্ন থেকেই অপপ্রচারের শিকার হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এদেশের ডিপ স্টেট বলেন, এটা কায়েমি স্বার্থবাদী মহল বলেন, এদের তো হাত অনেক লম্বা, এদের সামর্থ্য অনেক বেশি, দেশে বিদেশে তাদের লবিস্ট আছে, মিডিয়া আছে। সেই তুলনায় যারা ইসলামপন্থী দেশপ্রেমিক এলিমেন্ট, যারা এদের সাথে আপোষ করে না, নীতির প্রশ্নে যারা আপোষ করে না, তাদের তো শক্তি সামর্থ্যের অভাব আছে, আমাদের রিসোর্সের অভাব আছে। তারপরে যতটুকু রিসোর্স আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর উপর ভরসা করেই কাজ করতে হবে। তো আমি যেটা মনে করি যে সত্যের উপরে কোনো ডিফেন্স নাই, ট্রুথ ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমাদের বিরুদ্ধে যে অপপ্রচারগুলো হচ্ছে এইগুলার মোকাবেলা আমাদেরকে সত্যটাকে তুলে ধরতে হবে এবং এগুলোকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। আপনি আইনাঙ্গন বলেন, মিডিয়া বলেন, এবং সর্বোপরি জনতার কাছে আমাদেরকে যেতে হবে এবং সত্যটাকে তুলে ধরতে হবে। তো এইগুলা যদি আমরা সেভাবে করতে পারি এবং পজিটিভ ওয়েতে আমাদের বিষয়গুলোকে জনতার সামনে তুলে ধরতে পারি, আমার বিশ্বাস একদিন জনগণ আমাদের বিষয়টা বুঝবে এবং যে চিরসত্য যেটা আল্লাহ তাআলা তার দ্বীনকে তার রাসূলের মাধ্যমে প্রেরণ করেছেন মানবতার মুক্তির জন্য,
সেই মুক্তির জন্য আমাদেরকে ইসলামের দিকেই ফিরে আসতে হবে। সেই লক্ষ্যে জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমি বলবো না যে জামাত ইসলামী একাই ইসলামের সোল এজেন্ট, কিন্তু যেহেতু আমরা ইসলামের জন্য কাজ করছি, আমরা সবাইকে নিয়েই ইসলামের দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইনশাআল্লাহ জনগণ একদিন আমাদের ডাকে সাড়া দেবে। সংবিধানটিতে আসলে তো 72-তে যে সংবিধানটা করা হলো, সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। আপনারা জানেন 1970 সালে যখন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে একটা ইলেকশন হলো, সেখানে আওয়ামী লীগ ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে আসলো। তাদের একটা ইলেকশন ম্যানিফেস্টো ছিল, সেখানে কিছু কথা ছিল, কিন্তু সেই জিনিসগুলা কিন্তু সংবিধানে ইনকর্পোরেট করা হয় নাই। উদাহরণ হিসাবে বলি যে সেই সংবিধানে ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তারা পাশ করবে না, কিন্তু সংবিধানে প্রথমে এসেই তারা ধর্মভিত্তিক রাজনীতিকে নিষিদ্ধ করে দিল। সেকুলারিজমের কোনো কথা সেই ম্যানিফেস্টে ছিল না, তারা সেকুলারিজম সেখানে ঢুকিয়ে দিল। এবং আশ্চর্যজনক বিষয় যে আপনার এরপরে এটাকে জনগণের সামনে তো আবার দেয়া উচিত ছিল যে তোমরা এটাকে পছন্দ করো কি করো না, তোমরা এটা অ্যাকসেপ্ট করো কি করো না। কোনো গণভোট হলো না। তো এখানে যে বেসিক ফিচারগুলোকে বলা হয়েছে সংবিধানের, এই আপনার সেকুলারিজম থেকে শুরু করে সমাজতন্ত্র, এইগুলা কিন্তু জনগণের মেজরিটি যেই জনগণ, তাদের আশা আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন প্রতিফলন সেখানে নেই। তো এই সংবিধান একসময় বাকশালের 4th সংশোধনীর মাধ্যমে এখানে গণতন্ত্রকে হত্যা করে ফেলা হলো। পরবর্তীতে 5ম সংশোধনীর মাধ্যমে এটাকে একটা জনগণের যে আশা আকাঙ্ক্ষা বিশ্বাস, এইগুলার কিছু প্রতিফলন আমরা সেখানে দেখতে পেলাম। এবং এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণভোটের মাধ্যমেই জনগণের ম্যান্ডেট নিয়ে এটাকে আপনার করলেন, স্টাবলিশ করলেন। পরবর্তীতে আপনার এই যে দলীয় বিচারকেরা, আপনার ABM খায়রুল হক, সে এই 5ম সংশোধনীকে বাতিল বলে রায় দিয়ে এটাকে আবার 72-এর সংবিধানে ফিরে নিয়ে গেলেন। এইভাবে আপনার তৎপরবর্তীতে আরও অনেকগুলো সংশোধনী যেগুলো হয়েছিল, এগুলোর বিরুদ্ধে এক পর এক রায় আসতে লাগলো। এবং শেষ পর্যন্ত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে এক ব্যক্তির ক্ষমতা, সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত করা হলো। আপনার এর মাধ্যমে সংবিধানকে আসলে আমি যেটা বলবো যে এতগুলো সংশোধনী এবং সংশোধনী কেন্দ্রিক এতগুলো রায় এবং রাজনৈতিক উদ্দেশ্যে জনগণের মতামত, জনগণের আশা আকাঙ্ক্ষাকে না পাত্তা না দিয়ে যেই সংবিধানকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে আসলে সম্পূর্ণ অকার্যকর করে ফেলা হয়েছে। এইটা বর্তমান দুনিয়াতে অন্য যে কোনো দেশে, অনেক দেশে বিভিন্ন ধরনের সংবিধান আছে, কিছু আছে রিটেন কনস্টিটিউশন, কিছু আছে কনভেনশনাল কনস্টিটিউশন। ব্রিটেনে যেমন কোনো রিটেন কনস্টিটিউশন নেই, কিন্তু এইটা একটা আধুনিক রাষ্ট্র চালানোর জন্য উপযোগী একেবারেই না। এবং আপনি দেখেন এখন যদি এটাকে আবার সংশোধন করেন, পরবর্তীতে আরেকটা রায় এসে যে বলবে যে না আমাদেরকে আবার 72-র সংবিধানে ফেরত যেতে হবে, আপনি কি করবেন? কিছু করার নেই। সেজন্য আমি যেটা বলি যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন একটা সংবিধান করতে হবে যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং যে সংবিধানটি বর্তমান যুগোপযোগী হবে। জি, যেটা বললেন, হোয়াট গোজ রাউন্ড কামস অ্যারাউন্ড, এটা যা আপনি করবেন তার প্রতিফলন এই দুনিয়াতেই আল্লাহর ওয়াদা কিছুটা হলেও পাবেন। তো আর আলটিমেট বিচার তো হবে আখেরাতে, সেদিন সবাই ন্যায় বিচার পাবে। তো শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনালের করা হচ্ছে। তো ট্রাইব্যুনালের আইনটাকে কিন্তু সংশোধন করা হয়েছে, দেশি বিদেশি যারা এক্সপার্ট তাদের ওপিনিয়ন নিয়ে এটাকে সংশোধন করা হয়েছে। আমি বলবো না যে এটা এখনও আপ টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অনেক কোশ্চেন আছে। আমি যেটা মনে করি এ ধরনের বিচার দেশের মাটিতে না হয়ে বরং ইন্টারন্যাশনাল ক্রাইমস কোর্টে হওয়া উচিত। শেখ হাসিনা যেটা করেছে সেটা যদি আমরা ফলো করি, শেখ হাসিনার সাথে তো আমাদের পার্থক্য থাকলো না। আমি মনে করি এটা বাংলাদেশের আপামর জনতা ভার্সেস শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। শেখ হাসিনা যেই ন্যাক্কারজনক মানবতা বিরোধী অপরাধটা করেছে, একেবারে শত শত হাজার হাজার ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা, বাসার ভিতরে নিষ্পাপ শিশুও রক্ষা পায় নাই। তো এইটা জঘন্যতম একটা হত্যাকাণ্ড, এটা মানবতা বিরোধী অপরাধ। কিন্তু এখানে আমরা হলাম বাদীপক্ষ, বাংলাদেশের জনগণ সবাই, আর শেখ হাসিনা হলো বিবাদী, আসামি। এখন আমরাই যদি বিচার করি তাহলে আমি মনে করি না এটা ন্যায় বিচারের সাথে যায়।
এটা হলো ভিক্টরস ট্রায়াল। এটা হওয়া উচিত একটা নিরপেক্ষ জায়গায়। আমাদের যে পরিমাণ এভিডেন্স আছে সেইটা দিয়ে আমাদের চিফ প্রসিকিউটর বলছে শেখ হাসিনাকে 14 বার ফাঁসি দেওয়া যায়। হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোর্টে গেলে হয়তো ইন্টারন্যাশনাল লতে মৃত্যুদণ্ডটা নেই, কিন্তু আপনার মৃত্যুদণ্ডের চাইতে বড় বিষয় যেটা, সে যে দোষী এটা ইন্টারন্যাশনালি এটা এস্টাবলিশ করা এবং ন্যায় বিচারটা নিশ্চিত করা। তো সেজন্য আমি বলবো এটা একটা থার্ড প্লেসে হওয়াটাই বাঞ্ছনীয় এবং প্রপার ফোরাম আমি যেটা মনে করি সেটা হলো আইসিসি, কারণ আমরা আইসিসির মেম্বার। হ্যাঁ, সে যেটা করেছে সেটা তো ওয়ার্ল্ড ওয়াইড কোথাও গ্রহণযোগ্য হয়নি এবং সেটা তো ন্যায় বিচার ছিল না। এটা এটা বলার জন্য এটা কমন, এটা নো ব্রেনার যেটা বলে, এটা বলাই বাহুল্য। সে যেটা করেছে সেটা অন্যায় করেছে। সে বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে এটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন আমরা কেন সেই একই জিনিসটা করতে যাব? আমার কথা হলো সেটা। হ্যাঁ, কিছু কিছু অপরাধ যেগুলা আপনার ধরেন মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে না, যেগুলা পার্সোনাল খুন খারাপি, সেগুলো আমাদের ডোমেস্টিক লর আন্ডারে হতে পারে। আর অনেকের বিষয়টা আছে যেখানে খরচের বিষয় আছে। ইন্টারন্যাশনাল কোর্টে আপনি যাবেন, সেখানে হিউজ একটা জটিলতা আছে। শুধুমাত্র এক্সপেন্স না, এর বাইরে আপনার পদ্ধতিগত অনেক জটিলতা আছে এবং অনেকেই এখানে দেখা যাচ্ছে পলাতক। কিন্তু বড় বড় কিছু বিষয়, বিশেষ করে শেখ হাসিনার বিষয়টা এবং তার মন্ত্রিসভার বিষয়টা, আমি মনে করি আইসিসিতে হলে এইটা আমি যেটা বললাম, আপনার জাস্টিস তো আপনি করবেন, কিন্তু করাটাই কিন্তু সব কিছু না। এটাকে ইট মাস্ট বি সিন টু বি ডান। এটাকে আপনাকে জনগণকে বুঝতে হবে, বিশ্ববাসীকে বুঝতে হবে যে ন্যায় বিচারটা আসলে হয়েছে। হ্যাঁ, আমাদের ঘরে যদি আমরাই বিচার করি তাহলে এটা কিছুটা প্রশ্ন কিন্তু থেকে যায়। তা আমি বলছি না, আরও কিছু উপায় আছে। যদি আইসিসিতে আমরা যেতে নাও পারি তাহলে আমার আহ্বান থাকবে সরকারের কাছে, চিফ প্রসিকিউটর এবং ট্রাইব্যুনালের কাছে, যে এইটাকে পাবলিক করে দেওয়া হোক, যে ট্রায়ালটা হচ্ছে এটা সরাসরি মিডিয়াতে দেয়া হোক, যাতে করে সবাই দেখতে পারে যে এখানে ন্যায় বিচার হয়েছে।